আসো, খেয়ে একটু রেস্ট নেবে। আমি খেতে পারবো তো? কেন পারবে না? আমি নিজেই তো খাই। কিভাবে খান? গা ঘিন ঘিন করে না? রান্না কোনোদিন এভাবে করে? ওহ, সব রকম খাবার টেস্ট করতে হয়। আর এটা তোমার শরীরের জন্য ভালো, হেলদি খাবার এটা। এমন হেলদি খাবার দিয়ে কি হবে সেটা যদি খাওয়ার আগেই গা ম্যাচ ম্যাচ করে? শোভা বিড়বিড় করে বলে, তাই দর্শন শুনতে পায়নি। শোভাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে দর্শন এবার ধমক দিল। কি হলো, আসো। শোভা একটু কেঁপে ছুটে এলো। দর্শন চেয়ার টেনে দিতেই শোভা বসে শোভার সামনে প্লেট দিয়ে খাবার দিল, সাথে চামচ, বাটিতে ঝোল ঝোল সবজি আর পিসে একটা লেগ পিস। শোভা চামচ দিয়ে সবজি নিয়ে মুখে নেয়। খেতে নোনতা স্যুপ ছাড়া স্পেশাল কিছুই পেল না শোভা। হালকা একটা ঝাঁঝালো অনুভব হলো, কিন্তু খুব বেশি না। গোলমরিচের জন্য এই ঝাল পেল। অর্ধেক বাটি খেয়ে পেট ভরে গেল শোভার। পানি খেয়ে বলে, আমার খাওয়া শেষ। চিকেন টেস্ট করো। ইচ্ছে করছে না। খেয়ে দেখো, ভালো লাগবে। আমি খাবো না। আরে একবার টেস্ট করেই দেখো। শোভা ওড়না দিয়ে নাকমুখ ঢেকে উঠতে নিলে দর্শন নিচে চেয়ার ছেড়ে উঠে এসে শোভার পেছনে দাঁড়িয়ে শোভার হাত ধরে কাঁটা চামচের সাহায্যে মাংস নিয়ে শোভার গালে দিয়ে নেয়। শোভা না না করে মাথা দুলিয়ে যাচ্ছে। জোর করে গালে ঢুকিয়ে দিল মাংস। শোভা একটু খেয়ে বলে, মজা তো। আমি জানতাম খেতে ভালো লাগবে। মৃদু হেসে খাবার শেষ করে শোভা। দর্শন নিজেও তার মতো খেয়ে নিল। দুজনে মিলে টেবিল পরিষ্কার করে নিজ ঘরে যায়। বিকেলের দিকে দর্শন ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলল, ঘুরতে যাবে আজ? শোভা চমকে তাকালো তার দিকে। কোথায়? পার্কে। দর্শন মুখ তুলল এবার, ঠোঁটে হালকা হাসি। শোভা মাথা নাড়ল। আচ্ছা। তাহলে রেডি হয়ে নিও। বলেই আবার কাজে মন দিল দর্শন। কিছুক্ষণ পর শোভা ফিরে এলো। মাথা থেকে পা পর্যন্ত কালো বোরকায় ঢাকা, শুধু চোখ জোড়া দৃশ্যমান। হাস্যোজ্জ্বল মুখে বলে, আমি রেডি। দর্শনের চোখ অজান্তেই কিছুক্ষণ থেমে থাকলো তার চোখে। আজ সে নিজেও একটু আলাদা। সাদামাটা শার্টের বদলে গায়ে জড়ানো একটা টি শার্ট, সাথে জিন্স। শোভা অভ্যস্ত ছিল না দর্শনের এইরকম পোশাকের সাথে, এর আগে দেখেনি তাই। সাথে মনে হলো আজ যেন কিছুটা হালকা হাওয়ার ছোঁয়া আছে তার কথায় ও চলনে। দুজনে একসাথে বেরিয়ে এলো। শোভা জিজ্ঞেস করল, আপনার গাড়ি নেবেন না? দর্শন মাথা নাড়ল। না, আজকে রিক্সায় যাব। শোভা অবাক হলো। চুপি চুপি তাকালো দর্শনের মুখের দিকে। এই মানুষটা প্রতিদিন কঠিন মুখে নিয়মের জালে বাঁধা একজন, আজ যেন একটু ভিন্ন, একটু সহজ, একটু কাছের। রিস্কায় পাশাপাশি বসে আছে দুজনে। চারপাশে ছড়ানো সন্ধ্যার আলো, বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ, আর দুজন নীরব যাত্রী যাদের গল্প তখনও বলা বাকি। রিস্কা থামলো পার্কের সামনে। দর্শন নেমে ভাড়া মিটিয়ে শোভার সাথে পার্কের ভিতরে ঢুকলো। একসাথে একই পথে হাঁটছে দুজনে। শোভার কালো বরখা ঝড়ো হাওয়ায় একটু দুলছে। এই সময়ে ঠিক নেই, কখন বৃষ্টি কখন রোদ একটু ইঙ্গিত দিয়ে আসে না। বর্তমানে বাতাস বাড়ছে চারপাশ থেকে। দর্শন শোভার পাশ দিয়ে হাঁটছে নিশ্চুপে। হঠাৎ ওদের নজরে গেল প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী হবে এমন ঝুড়ি। দুজনে একত্রে হাত ধরে হাঁটছে। আরেক স্থানে ব্রেঞ্চে বসে একজনের কাঁধে মাথা রেখে কান্না করছে আরেকজন। এসব দেখে শোভা একটু লজ্জা পেল। মনে মনে বলে, বাসায় কি এসব প্রেমের জায়গা নেই? দর্শন আচমকা বলে ওঠে, আমি প্রথমবার পার্কে আসলাম, তাও তোমাকে নিয়ে। ভাবিনি পার্কের অবস্থা এমন। হ্যাঁ, পার্ক নিয়ে একটা বাজে অভিজ্ঞতা আমার আছে, কিন্তু এক্সপেন্সিভ এরিয়াতেও এমন ওপেন মাইন্ড রিলেশন, এটা জানতাম না। শোভা তাকালো দর্শনের মুখের দিকে। সবার আড়লে বলতেই বোরকার মধ্যে হাসলো। তার হাসি দেখতে পেল না কেউই। আশেপাশে তাকিয়ে বলে, পরিবেশ কিন্তু সুন্দর। ঝালমুড়ি খাবে? না, ফুচকা? আমি বাইরের খাবার খাওয়ায় অভ্যস্ত না। মুখ খুলতে হবে তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাসায় নিয়ে যাব। আপনার ইচ্ছা? তোমার ইচ্ছা বলতে কিছু নেই? যেমন? এই যেমন আমাদের যে সংসার বা জীবন এগিয়ে যাওয়ার যে পথ, সেখানে তোমার কিছু চাওয়া পাওয়া নেই? চাওয়া পাওয়ার যে বুঝ, ওটা আমার মাঝে আসেনি কখনো। মায়ের শাসনে বড় হয়েছি। মা মারা গেলে ভাবির কাছে মাতৃত্বের ভালোবাসা পেয়েছি। মায়ের থেকেও যেন ভাবি আরো বেশি আমাকে নিয়ে সতর্ক। নিজের ওই ছোট্ট কুঁড়ে ঘরে ভবিষ্যৎ পরিকল্পনা আসেইনি। সেই তুলনায় অনেক কিছুই পেয়েছি আমি। তোমার ব্রেন অনেক ভালো, রেজাল্ট প্রশংসনীয়। আর আমি?
দর্শনের পা থেমে গেল। শোভা চেয়ে আছে, দর্শন শোভার দিকে ঘুরল। শোভা গলা খাকারি দিয়ে বলে, আপনার কাছে আবার সবকিছু ভালো লাগলেও আমাকে কেমন লাগে এটা তো জানালেন না। শোভা অনেক আশা নিয়ে প্রশ্ন ছুড়ল, কিন্তু দর্শন উত্তর দিল না। দুজনে একসাথে ঘুরল। অনেক সন্ধ্যার পর কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল। শোভা বোরকা খুলে হাত মুখ ধুয়ে নিল। দর্শন নিজেও ফ্রেশ হতে যায়। শোভা ফুচকা সাজিয়ে নেয়। ছোট্ট বাটিতে টক নিয়ে ফুচকাগুলো প্লেটের চারিপাশে রাখে। আরেকটাতে মোগলাই পরোটা, 2টি কাপে চা রাখা। শোভা খাবার নিয়ে ঘরে আসে। দর্শন হাত মুখ মুছে বলে, ব্যালকনিতে চলো, ঠান্ডা মুগ্ধকর বাতাস আছে সেখানে। দুজনে সেখানে গেল। প্রথমে ফুচকা খেয়ে তারপর মোগলাই পরোটা খেলো। চায়ের কাপে চুমুক দিয়ে শোভা বলে, গিটার বাজাতে পারেন? হুম। আপনি গানও অনেক সুন্দর গাইতে পারেন। শুনবে? শোনান। দর্শন চায়ে চুমুক দিয়ে গিটার হাতে নিয়ে আওয়াজ করে। শোভার জন্য আজ তার গাইতে ইচ্ছে করছে খুব। শোভাকে ইঙ্গিত দিয়েই শুরু করে। এতক্ষণ ধরে দর্শনের গান শুনে মোহিত দৃষ্টিতে দেখতে থাকে শোভা। দর্শন গান শেষ করে শোভার দিকে ফিরে ভ্রু নাচিয়ে বলে, কেমন? ভালো। শুধুই ভালো? হুম। কোনো কিছু মনে হয়নি কি মনে হবে? গানটা শুনে? আহ, দর্শন হতাশার নিঃশ্বাস নিয়ে সামনে তাকিয়ে বলে, রাতে কি খাবে? আপনি রান্না করবেন? হুম। কাল তোমার পরীক্ষা, আজকে রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি, তুমি পড়তে বসো। শোভা এক পলক দর্শনকে দেখে ভাবছে, এতদিন নিজেকে অভাগী ভাবা আমিটা আজ নিজেকে ভাগ্যবতী বলে দাবি করতে ইচ্ছে করছে। ফজরের নামাজ শেষ করে শোভা চা বাড়ালো। দুজনেই চা নিয়ে বসেছে। দর্শন চায়ে চুমুক দিয়ে বলে, সবকিছু কমপ্লিট? হ্যাঁ, একটু রিভিশন দিব আবার, তারপর রান্না করে খেয়ে রেডি হয়ে দৌড়। দর্শন মাথা নাড়ল। শোভা চা শেষ করে বই নিয়ে বসে। দর্শন বলে, আমি কিছু প্রশ্ন তুলে দিই। কেন? প্রশ্ন দেখে লেখো, তাহলে বুঝতে পারবে তোমার প্রস্তুতি কেমন। আচ্ছা দিন। দর্শন বিছানার উপর শোভার সামনে বসে কিছু প্রশ্ন তুলে দেয়। সেগুলো দিয়ে বলে, এগুলো লেখো। বলেই উঠে দাঁড়ায়। শোভা মাথা উঁচিয়ে দেখে বলে, আপনি কোথায় যাচ্ছেন? কি চেনে? রান্না করবেন এখন? হুম। আপনাকে রান্না করতে হবে না। তুমি পড়ো, আমি দেখছি। শোভা কিছু বলতে নিলে দর্শন দিল চোখ গরম। শোভা শুকনো ঢোক গিলে প্রশ্ন দেখে উত্তর লিখতে বসেছে। দর্শন বইটি নিয়ে চলে গেল, যেন চুরি করে না লেখা হয়। শোভা দীর্ঘশ্বাস ছেড়ে লিখতে বসে। সেদ্ধ ডিম, জেলি দিয়ে পাউরুটি, আপেল টুকরো করে কেটে পাশে 4টি খেজুর নিয়ে এলো দর্শন। শোভা এগুলো দেখে বলে, এত কে খাবে? আমার সামনে যে বসে আছে সে। আমি কি রাক্ষসী? আপাতত না, তবে চেষ্টা করলে হয়ে যাবে। চুপচাপ লেখা শেষ করে নাও। শোভা কিছুক্ষণ লিখে বলে, শেষ লেখা। দর্শন খাতা নিয়ে দেখে, হাতের লেখা দেখে মুগ্ধ হয়। শোভার হাতের লেখা অনেক সুন্দর, প্রশংসনীয় এক কথায়। দর্শন প্রায় 20টি প্রশ্ন তুলেছিল, এর মধ্যে 2টি ভুল। সেই 2টি প্রশ্নের ব্যাপারে খুব ভালো করে বুঝিয়ে দিল শোভাকে। শোভা অবাকের সাথে বলে, আপনি কি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ছিলেন? হুম। তাহলে তো আপনার থেকে সব শিখে নেওয়া যেত এই 2 রাতে। তুমি তো এমনিতেও খুব ভালো প্রিপারেশন নিয়েছো। কনফিডেন্ট পাচ্ছি না। কেন? অনেক বড় ভার্সিটি, কত কত মানুষের আজ ভর্তি পরীক্ষা, হাজার হাজার স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, আমি তো অতি ক্ষুদ্র। ইউ নো হোয়াট, ক্ষুদ্র থেকেই কিন্তু বৃহৎ আকার ধারণ করা হয়। আমি কিন্তু একসময় লুজার ছিলাম, আমাকে আমার দাদাজান মেনটেন করেছে, একটা আলাদা সাহস জুগিয়েছে যেটা দ্বারা আমি এত দূর এগিয়েছি। আমার বিদেশে যাওয়ার স্বপ্ন, এই পুরো একটা কোম্পানির ব্রাঞ্চ খোলার মতো সাহস আমার একদিনে আসেনি। পুরো জগৎ ঘুরতে হয়, তার আগে প্রয়োজন হয় সাহসের। আমি সাহস রেখেছিলাম, মনোবল শক্তির জোর বানিয়েছিলাম। তার জন্যই আজ আমার এই অবস্থান এখানে। এখন লোকে আমাকে দেখে স্যার বলে, আর একটা সময় আমাকে আমার মা ছেড়ে চলে যায়। শোভার চোখ গেল দর্শনের চোখে মুখের দিকে। কতটা কষ্ট পেলে একটা ছেলে এমনভাবে বলতে পারে। দর্শন কথাটা পাল্টে বলে, তুমি খাও, আমি কিছু প্রশ্ন করি। আপনি খাবেন না? হুম, খাবো। কখন খাবেন? এই তো তুমি রেডি হতে বসলেই। না, আপনিও খেয়ে নিন। দর্শন শোভার চোখের দিকে চোখ রেখে বলে, আপনাকে আজ পরীক্ষা দিতে হবে ম্যাডাম, প্রস্তুতি নিন ভালো করে, কাল থেকে একসাথে খাওয়া যাবে।
শোভা লজ্জা পেলেও মুখ নিচু করে খেজুর খেলো আগে। খেজুরের পুষ্টি বেশি, শরীরের শক্তি পাওয়া যায়। আমাদের অলসতা দূর করতে খেজুর খুব বেশি কাজে দেয়। খেজুর খেয়ে ডিম খেয়ে পানি পান করে বলে, এবার এগুলো কে খাবে? আপনি খাবেন। শোভা মুখ বেঁকালো। দর্শন পাত্তা না দিয়ে প্রশ্ন করে এক একটা। শোভা গালে খাবার নিয়ে চিবিয়ে তারপর উত্তর দেয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে মাঝে মাঝে মুচকি হাসি দেয়। মুহূর্তটা ভাবায় না যে তারা কোনো চুক্তিতে আছে, বরং তাদের মাঝে এমন পরিস্থিতি যেন এমন মুহূর্ত বারংবার ফিরে আসুক। এক একটা প্রশ্নের উত্তরে সঠিক হলে দর্শন শোভার প্রশংসা করে, আর ভুল হলে শোভাকে বুঝিয়ে দেয় সহজ করে, যেন এমন ধরনের ভিন্ন প্রশ্ন আসলে শোভা ঘাবড়ে না যায়। ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখল আর 1 ঘন্টা বাকি, দর্শন বই বন্ধ করে বলে, তাহলে রেডি হয়ে নাও, বেশি চিন্তা করতে হবে না। 2-1টা উত্তর না পারলেও চিন্তার নেই, কিন্তু যেটা সহজ আসবে ওটাই আগে লিখে দেবে। নিজের মধ্যে কনফিডেন্ট থাকবে, অন্যদিকে কারো কথা কান দিবে না। শোভা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। বোরকা পরে নিকাব পরে নেয়, তারপর হাত মোজা, পা মোজা ও পরীক্ষার জন্য যা যা লাগে সব কিছু ফাইলে করে নিয়ে নিচে নেমে আসে। দর্শন আগেই রেডি হয়ে নিচে এসে খাবার খেতে থাকে। ওর বেশি সময় লাগে না। বিদেশে নিজের মতো জীবন কাটাতে কাটাতে দ্রুত কাজ করাটাও শিখেছে। দুজনেই গাড়ি দিয়ে উঠে বসে। দর্শন কল দেয় দিজাকে। দিজা জানায়, আমি আর 5 মিনিট পর বের হব ভাইয়া। আমার এখান থেকে তো হেঁটেই লাগে 10 মিনিট। দর্শন কল কেটে দিতেই দিজা ওর খালামণির কাছে এসে বলে, ভাইয়া কল দিয়েছিল। দিজা বসতেই দিজার খালাতো বোন তানিয়া এসে বলে, তোকে একটা কথা জানানো দরকার। আমি আসলে এতদিন বাড়িতে ছিলাম না, তাই তোর সাথে দেখা হলো না। কাল আসলাম, তাও রাতে এসেছি, কিন্তু দেরি হলেও পেয়েছি তোর কাছে। কথাটা খুব জরুরি। দিজা রুটি সবজি মুখে দিয়ে বলে, হ্যাঁ আপু বলো। আসলে তুই 2 কি 2.5 বছর আগে আমাদের এখানে এসেছিলি, ওই সময়ের কথা। ওই সময় কি কিছু হয়েছিল? হ্যাঁ, কি? আমরা পার্কে ঘুরতে যেতাম যখন, ওই সময় একজন তোকে আড়ালে ফলো করতো। কয়েকদিন পর তোর সাথে কথা বলতে চাইলে জানতে পারে তুই ঢাকায় নেই। আমি ওনার কাছে তোর সবকিছু একেবারে ডিটেলস বলিনি। আজকাল তো কাউকে বিশ্বাস করা যায় না। উনি জানালো উনি তোকে ভালোবাসে, তোর বয়স অল্প শুনে সময় নেয়। আমি ওনার খোঁজ নেই, মানুষটা ভালো। আমি তোর ব্যাপারে অল্প স্বল্প জানাই, যে তোর নাম, তোর আইডি লিঙ্ক দিয়ে রেখেছি, তুই সিঙ্গেল এটাও জানে। এমনকি এটাও বলেছি তোর স্বপ্ন লেখাপড়া শেষ করা। সে জানিয়েছে সে তোকে লেখাপড়া করার সুযোগ দেবে। দিজার খাবার মুখে আটকে যায়, চোখ বড় বড় করে বলে, এত কিছু কেন করছো? মানুষটা তোর প্রতি অনেক আগ্রহ দেখিয়েছে, তাই। তাই বলে আইডি লিঙ্ক? অবশ্য আমার ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি ছাড়া কেউ নেই সেখানে, কিন্তু তুমি দিবে কেন? দেখ প্রেমা, মানুষটা তোকে সত্যি ভালোবাসে, না হলে প্রায় 2.5 বছর অপেক্ষা করতো না। এবার আমি কিছু বলি। বল। আমি একজনকে ভালোবাসি। তুমি যার কথা বলছো সে তো 2 বছর ধরে। আমি আমার ভালোবাসার ব্যক্তিকে 3 বছর ধরে ভালোবাসি। 15 বছর বয়সে ভালোবাসা? কেন, আজকাল তো মানুষ 6-7ও প্রেমে পড়ে। আমি তো গোপনে ভালোবেসেছি। রিলেশন করিস তাহলে? না, আমি সিঙ্গেল। আমি বললাম তো গোপনে ভালোবাসি, কিন্তু তার সাথে আজ দেখা হবে। তানিয়ার মনক্ষুণ্ণ হলো। দিজার জন্য কেউ অপেক্ষায় আছে, তাকে কি জবাব দেবে? অবশ্য তানিয়া বলেই দিয়েছিল, দেখুন, প্রেমা এখন 16 বছরের কিশোরী। আপনি বিয়ে করতে চাইলেই হবে না। ওর ভাই খুব রাগী। এমনিতেই একটা কিশোরী মেয়েকে নিয়ে ওদের পরিবারে ঝামেলা চলে। এখন প্রেমা বিয়ে করলে কুরুক্ষেত্র। সেই কথা শুনে তো এই লোকটা অপেক্ষা করবে জানিয়েছে। তখন তানিয়া এটাও বলে, আমি কিন্তু এটা কথা দিতে পারবো না যে প্রেমা আপনাকে বিয়ে করবে। আমি চেষ্টা করতে পারি আপনাদের মিলিয়ে দেওয়ার, কিন্তু প্রেমা যদি অন্যদিকে টান অনুভব করে, আমি কিন্তু ওকে বাধা দিতে পারবো না। সাথে সাথে সে রাজি হয়ে যায়। 2.5 বছর অপেক্ষা করা ব্যক্তিকে বলে অবশ্যই ঝামেলায় পড়বে না, কিন্তু তাও কোন মুখে বলবে ভাবছে। মানুষটা কষ্ট পাবে, কিন্তু দিজাকে তো কষ্ট দেওয়া যাবে না। দিজার আরেক নাম প্রেমা। ফরাজি পরিবারে যেই জন্ম নেয় সুফিয়া বেগম বাদে সবার নামই দ দিয়েই। তাই দাদাজান ভেবেছিলেন এবারের মেয়ে সন্তানকেও দ দিয়ে নাম রাখবে। ভাই বোন মিলেমিশে থাকবে তাই।
যশোরের সবাই দিজা নামে ডাকলেও পারুল বেগমের বোনেরা প্রেমা ডাকেন পারুল বেগমের নামের সাথে মিলিয়ে রেখে। তাই এখন দিজাকে প্রেমা নামেই চেনে তুহিন, যাকে কিনা দিজা নিজেও ভালোবাসে। কিন্তু দুজনেই দুরকমভাবে একজন আরেকজনকে পাওয়ার চেষ্টায় আছে। খাবার শেষ করে দিজা জড়িয়ে ধরে তানিয়াকে বলে, আমাকে যেতে হবে এখন। এবার তেমন আড্ডা হলো না, কিন্তু খালামণি অনেক মজার মজার খাবার রান্না করে খাইয়েছে, আঙ্কেল আমাকে পরিয়েছে। আর হ্যাঁ, ওই লোকটাকে বলে দিবে আমি অন্য কাউকে ভালোবাসি, আমাকে যেন সে ভুলে যায়। আমি কিন্তু তাকে পাত্তা দিব না, আমি এক পুরুষের প্রেমে আসক্ত। বলেই জোরে কণ্ঠে বলে, খালামণি আসি, দোয়া করবে আমার জন্য, আল্লাহ যেন আমার সহায় থাকে। রান্নাঘর থেকে বেরিয়ে দিজার খালামণি বলেন, আবার আসবি মা। তুমিও যেও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। দিজা জুতো পরে চলে গেল। তানিয়া দীর্ঘশ্বাস নিয়ে কল দিল তুহিনকে। তুহিন ধরে না, কারণ ও আলাদা ক্লাস নেয় ব্যস্ত। তানিয়া মেসেজ দেয়, সরি, আমার বোন অন্য কাউকে ভালোবাসে, সে তাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাববে না। তুহিন দেখল না মেসেজ, কারণ মোবাইল তার পকেটে। তানিয়া একটু মন খারাপ করে আবার ভাবে। এটাই তার ভাগ্যে ছিল। দর্শন ভার্সিটির সামনে এসে কল দেয় দিজার কাছে। দিজা দৌড়ে এসে হাত উঁচিয়ে দেখায় সালোয়ার কামিজ ও হিজাব পরে এসেছে দিজা। দর্শন নামে গাড়ি থেকে, সাথে শোভাও। দিজা জড়িয়ে ধরে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। দর্শন বলে, ওকে সিট দেখিয়ে দিস, নিজেও সাবধানে থাকিস। আমার বন্ধু তুহিন আছে, ওর ছবি তো তুই দেখেছিস। তোদের একসাথে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ও জানারও পরীক্ষার শুরুর আগেই ওর চাপ পড়েছে। ক্লাস করাতে হবে, মিটিং আছে, আরো কি কি, তাই ব্যস্ত হলো। ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা হলে তুহিন আল মাহমুদ বলে খোঁজ করে তার কাছে গেলেই হবে। দিজা মৃদু হেসে মাথা নাড়ায়। দর্শন জানায়, আমি আসতে পারবো না, কিন্তু গাড়ি পাঠাবো, তোরা সাবধানে থাকিস। আচ্ছা ভাইয়া। দর্শন যেতে নিয়ে আবার পেছনে ঘুরে শোভার দিকে চোখ রেখে বলে, বেস্ট অফ লাক। শোভার আনন্দিত চাহনি কিন্তু দেখা যাচ্ছে না। দর্শন চোখে সানগ্লাস দিয়ে চলে গেল। শোভা চলে গেল ভার্সিটির ভেতর, নিজেদের মতো সিট খুঁজে পায়। দুজনেই আলাদা দু রুমে। ননদভাবে দুজন দুজনকে বিদায় দিয়ে চলে গেল পরীক্ষা দিতে। পরীক্ষা শেষে বের হয়ে শোভা ওর হলের সামনেই দাঁড়ালো। দিজা বলেছিল এখানে দাঁড়াতে। দিজা পরীক্ষা দিয়ে এসে জিজ্ঞাসা করে, কেমন হলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ, ভালোই। তোমার? আমারও। চান্স পাবো তো? কেন, পরীক্ষা ভালো হয়নি? অনেক সহজ ছিল। তোমার ভাই যেগুলো... বলতে গিয়েও বলেনি, লজ্জা পায় একটু। দিজা ভ্রুকুটি করে তাকালো। সেই পথ দিয়ে যাচ্ছিল তুহিন। দিজাকে দেখে থমকে যায়। দিজা প্রশ্ন করে, ভাই কি? কিছু না, চলো বাসায় যাব। এই দাঁড়াও একটু, উপরে চলো। কেন? ভাইয়ার সে বন্ধুর খোঁজ নেই। এখন খোঁজ নিয়ে কি হবে? তাও ঠিক। আচ্ছা, পরে এসে দেখা যাবে। চলো তাহলে বাইরে যাই, ভাই জানিয়েছিল গাড়ি পাঠাবে। দিজা ও শোভা চলে যেতে নেয়। তুহিন ওদেরকে যেতে দেখে দ্রুত পেছন নেয়। দুজনে যখন গাড়িতে উঠতে নেয় তখনই আরেক গাড়িতে করে কয়েকটা গুন্ডা আসে। তারা একত্রে হামলা করে দিজার উপর। গাড়িতে থাকা জবরুল আহমেদ বলেন, হ্যাঁ, ওই মেয়েটাই সেদিন আমাদের বাসায় যায়, ওরে ধর। দিজা চিল্লিয়ে বলে, আমাদের ধরে কি হবে? কি করেছি আমরা? তোর ভাই করেছে, আমার সব শেষ করে দিয়েছে। আমি দেউলিয়া হয়েছি তোমাদের কারণে। এখন তোরা ভুগবি। হয় 50 লক্ষ টাকা দিবি, না হলে তোদের সম্মান। বলেই দুজনকে উঠাতে নিলে তুহিন এসে দিজাকে আক্রমণ করা ব্যক্তিদের মারতে শুরু করে। রাস্তার কয়েকজন এসে ওদের আক্রমণ করল। জবরুল আহমেদ বুঝতে পারে তারা এভাবে পারবে না। শোভাকে ভয় পেয়ে গাড়ির সাথে লেগে থাকতে দেখে জবরুল আহমেদ তার পাশের দুটো লোককে বলে, ওটারে ধরে আন, একটারে পারলেই হইবই। ওরা চুপি চুপি শোভার মুখ চেপে নিয়ে যেই গাড়িতে উঠতে নেয় দিজা দেখে ফেলে। অমনি চিল্লিয়ে বলে, ভাবিকে ছাড়ো তোমরা। কিন্তু রাস্তার সাহায্যকারী লোকেরা এগিয়ে আসার আগেই শোভাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। দিজা ভয়তে এবার কান্না করে দেয়। তুহিন এগিয়ে এসে বলে, চিন্তা করো না, আমরা পুলিশ কল করেছি, গাড়ির নাম্বার দিয়ে দিয়েছি।
দিজা আর তুহিন আজ মুখোমুখি, কিন্তু তাদের প্রণয় আলাপের সময়টা আজ নেই। দুজনেই এখন চিন্তিত। দিজা কাপা কাপা হাতে কল দেয় দর্শনকে। দর্শন ধরলেই দিজা কান্না করতে করতে জানায়, ভাবিকে ওরা উঠিয়ে নিয়ে গেছে। তুমি 50 লক্ষ টাকা না দিলে ওরা ভাবিকে ক্ষতি করে দিবে, না হলে ভাবির সম্মান নিয়ে নিবে। ওই লোক আমাদের পিছনে লেগে আছে ভাইয়া। দর্শন চেয়ার